তাহলে আজকে আমরা পড়বো কি এই অংশে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ। সবাই এবার মনোযোগ দাও, কেউ কোনো কথা বলবো না। এখন আমরা কি পড়বো? রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ। এখন প্রশ্ন, স্যার রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ কেন পড়া লাগবে, এটা কেন করা লাগবে? দেখো, সোডিয়ামের মাত্রার সাথে আমাদের রক্তচাপের সম্পর্ক আছে। কি বললাম আবার বলো? সোডিয়ামের সাথে কার সম্পর্ক? তার মানে যদি কখনো তোমার রক্তে সোডিয়ামের পরিমাণ কমে যায়, তোমার রক্তচাপ কমে যাবে। যদি তোমার রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়, তোমার রক্তচাপ বেড়ে যাবে। এখন তাহলে যদি কখনো আমাদের রক্তে সোডিয়াম কমে যায়, তাহলে আমাদের রক্তচাপ কি হবে? কমে যাবে। তাহলে তখন আবার বাড়াইতে হবে না? রক্তচাপ কম থাকলে বিভিন্ন অঙ্গে রক্ত প্রবাহিত হতে পারে না। তো এই অংশে যারা কখনোই বায়োলজি পড়ে নাই তারাও বুঝতে পারবা, কিন্তু সবচেয়ে কঠিন টপিক আজকে। একটু খাতাটা বের করতে বলছি আমি, এই অংশটুকু আমি একটু লেখাবো, আগে একটু সামনে রাখবা খাতাটা, বইটা দেখবা, আগে আমার বেসিক কথাগুলো শুনবা। ওকে, দেখো ফার্স্ট অফ অল আমি যদি তোমাদেরকে এটা থেকে শুরু করি, ওকে দেখো তোমরা কি এটা দেখতে পাচ্ছ সবাই? এটা কি ছিল আমাদের? নেফ্রন। এটা কি? নেফ্রন। দেখো এই নেফ্রন, এটা কি? পিসিটি, তারপর কি লুপ অফ হেনলি, তারপর এটা কি ডিসিটি, এটার নাম কি কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালী। এদিকে দেখো সব সংগ্রাহী নালী। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা সবাই জানি বিভিন্ন রকম উপাদান, সেটা হতে পারে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, যা যা আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, সাথে সোডিয়াম, পটাশিয়াম, বিভিন্ন এক্সট্রা যা যা থাকবে, যত আয়ন এক্সট্রা আছে, সবাই এখান থেকে ফ্লো হয়ে কিসের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যাবে? মূত্রের মাধ্যমে। খেয়াল করো, তাহলে আমাদের বৃক্ক সোডিয়াম, পটাশিয়াম এগুলাকে কিসের মাধ্যমে দেহ থেকে বের করে দেয় বলো? মূত্রের মাধ্যমে। এটুকু কি ক্লিয়ার? ফার্স্টে তোমাকে আগে এটা বুঝতে হবে, সোডিয়াম পটাশিয়ামের মাত্রা পড়তেছি না আমরা এখন, সোডিয়ামের মাত্রার সাথে রক্তচাপের কানেকশন আছে। তো সোডিয়ামের মাত্রা ঠিক রাখার জন্য অবশ্যই দেখো, ধরো সোডিয়াম আগে, সোডিয়াম পটাশিয়াম কিডনি তার সাথে কি ব্যবহার করে এটাকে জানতে হবে আমাদের। কিডনি ওকে এই ডিসিটির মাধ্যমে কালেক্টিং ডাক্ট দিয়ে মূত্র হয়ে দেহের বাইরে বের করে দেয়। ওকে, এখন তুমি খুব কমন সেন্স দিয়ে চিন্তা করো, যদি এই দেহে সোডিয়ামের পরিমাণ কম থাকে, তাহলে কি এই সোডিয়ামগুলোকে মূত্র হয়ে মানে মূত্রের মাধ্যমে দেহের বাইরে বের করে দেওয়া যাবে? দেহ কি চাইবে? এদেরকে ধরে রাখতে চাইবে। তাহলে যখন ওরা মূত্র হয়ে দেহের বাইরে চলে যেতে থাকবে, ওই যাওয়ার পথে এই ডিসিটি থেকে ওদেরকে আবার টেনে নিয়ে আসতে হবে, যে তোরা যাস না, বডিতে সোডিয়াম কমে গেছে, তোদেরকে এখানে থাকতে হবে। তার মানে কোথায় নিয়ে আসতে হবে? রক্তে। কোথায় নিয়ে আসতে হবে? রক্তে। এখন দেখো, আমরা সবাই দেখছি আগে যে আমাদের এই নেফ্রনের চারপাশে কি থাকে মনে আছে? এরকম এরকম রক্তনালীর নাম কি? পেরিটিউবুলার ক্যাপিলারি। ধরো আমি এই সাইডে একটা পেরিটিউবুলার ক্যাপিলারি আঁকলাম, তার মানে সবাই একটু দেখো, আগে দেখো, মনোযোগ দিয়ে শোনো, প্রত্যেকটা তুমি বুঝতে পারবা। খেয়াল করো, এর মধ্যে কি রক্ত না? রক্ত। তাহলে এই যে যেটা আমি আঁকলাম এটার নাম হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি। তাহলে এই জিনিসটার নাম কি? পেরিটিউবুলার। আচ্ছা, ক্যাপিলারির বাংলা কি? কৈশিক জালিকা। তাহলে এই কৈশিক জালিকার মধ্যে কে অবস্থান করতেছে? রক্ত। এখানে কে অবস্থান করছে? রক্ত। তাহলে এখন যখন এই সোডিয়ামগুলো, দেখো সবাই, এই সোডিয়ামগুলো যখন মূত্র হয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন ওদেরকে মূত্রের মাধ্যমে যেতে না দিয়ে আমাদের উদ্দেশ্য কি হবে? ওরা যেন এইখান থেকে সব রক্তের মধ্যে প্রবেশ করতে পারে। সোডিয়ামগুলো সব কি করাইতে হবে? রক্তের মধ্যে প্রবেশ করাইতে হবে। ধরো এখানে আমি আরো একটা সোডিয়াম আঁকালাম, জাস্ট আমি ফলো আঁকানোর জন্য এটা আঁকাই। ধরো এখানে সোডিয়াম আছে, এদেরকে কোথায় প্রবেশ করাতে হবে? রক্তের মধ্যে। ভালো কথা। সোডিয়াম কি এমনি এমনি রক্তের মধ্যে ফিরে যাবে পুনঃশোষিত হয়ে, বা এভাবে কি যাবে? যাবে না, কারণ এরা তো চলে আসতেছে যে ওইদিকে ঘনত্ব কম, তাহলে আমরা একটু সবাই বেশি হয়ে গেছি, আমরা এখান থেকে বের হয়ে যাব। কিন্তু ওদেরকে নিয়ে যাইতে হবে না রক্তে, তো নিশ্চয়ই অনেক কষ্ট করে নিয়ে যাইতে হবে, এবং ঘটনা কি ঘটে সেটা আমাদের দেখতে হবে। আমরা এখন এখান থেকে এইটুকু, এই অংশটুকু এখন জুম করব, ঠিক আছে? দেখো এই পাশে আমি আঁকাচ্ছি এটা, তাহলে কি ঘটনা ঘটবে খেয়াল করো। এখানে যদি আমি এটা আঁকাই, ধরো এই যে সবুজ কালারে আমরা আঁকলাম, এটা হচ্ছে আমাদের ডিসিটি। এটা কি? ডিসিটি, মানে এর মধ্য দিয়ে কে ফলো করতেছে? সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম,
সোডিয়াম ক্লোরাইড, এটা সবাই ফলো করে কোথায় যাচ্ছে? মূত্র হয়ে চলে যাবে দেহের বাইরে। আচ্ছা, এখন দেখো আমি এটা ধরো আঁকছি, এটা হচ্ছে আমাদের ডিসিটি, আর ডিসিটির উপরে আমি কাকে আঁকবো? পেরিটিউবুলার ক্যাপিলারি। তো দেখো এটা ধরো পেরিটিউবুলার ক্যাপিলারি, এর মধ্যে কি আছে আমরা দেখছি? রক্ত আছে। কি আছে? রক্ত। এটা হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি, মানে কি? কৈশিক জালিকা। খুব পচা হয়ে গেছে লেখা, দেখো এই হচ্ছে রক্ত, এদেরকে এখানে প্রবেশ করাইতে হবে। এখন এদেরকে প্রবেশ করানোর জন্য কি ঘটনা ঘটে সেটাই আমরা জানবো। তো ফার্স্ট অফ অল আমি সোডিয়ামের ঘটনা তোমাদেরকে বলতেছিলাম যে সোডিয়াম আসলে কিভাবে কাজটা করে, সবাই একটু খেয়াল করি এদিকে। দেখো আমি যদি তোমাকে বলি যে রক্তচাপ কমে বা বাড়ে ঘটনাটা কিভাবে হয়, আমি তোমাদেরকে একটু আগে কি বলছি যে এই ঘটনা কার সাথে সম্পর্কিত? রক্তচাপের সাথে। সবকিছু কার সাথে? যদি কখনো রক্তচাপ কমে যায় তখন কি ঘটনা ঘটবে সেটাই আমাদের এখন পড়তে হবে। রক্তচাপ কমে গেলে কি ঘটনা ঘটবে। এখন আগে দেখো, এই যে আমি একটা ধমনী আঁকাচ্ছি, ধরো এটা হচ্ছে একটা ব্লাড ভেসেল যার মধ্যে কি আছে? রক্ত আছে। আচ্ছা বলতো রক্তের কত পার্সেন্ট রক্তরস? 45% নাকি 55%? ওকে গুড। এখন দেখো রক্তরসের মধ্যে সবচেয়ে বেশি কি থাকে? পানি থাকে। কি থাকে? এবার সময় দেখো তাহলে রক্তের মধ্যে অন্যতম মূল উপাদান কি? এই কালার কি দেখা যাচ্ছে? হ্যাঁ, অন্যতম মূল উপাদান কি? ওয়াটার। আচ্ছা পানি, যাই হোক। এখন শোনো, এখন যদি কখনো এমন হয় আমাদের রক্তের মধ্যে, মনে করো যে রক্তচাপ কম, আচ্ছা কমের বিষয় না, আমি আগে এটা দেখাই। ধরো যে এই ব্লাড ভেসেলে অর্থাৎ এই রক্তনালীতে যদি আমি বলি যে এখানে 4 লিটার রক্ত আছে, তাহলে যে চাপ হবে, রক্ত মূলত কোথায় চাপ দেয়? রক্ত চাপ দেয় হচ্ছে ধমনীর প্রাচীরে, পার্শ্বচাপ মনে আছে? ওটাই তো রক্তচাপ। তো বলো 4 লিটার রক্ত যে চাপ দিবে, যদি এই রক্ত এখন বেড়ে 5 লিটার হয়ে যায়, তাহলে যে চাপ দিবে, এখন আমাকে বলতো কোন চাপটা বেশি হবে? কারণ এখানে রক্তনালী বা ধমনীর কি আয়তন বেড়ে যাচ্ছে, ধমনীর জায়গা কিন্তু বাড়ছে না, ধমনী সেম আছে। মনে করো সিম্পলি এখানে যদি আমি এখন 500 ml পানি রাখি, তাহলে যে চাপ দিবে, যদি 600 ml রাখি, আরও এরকম চেপে থাকবে না? তাহলে কি আরও বেশি চাপ হবে? তার মানে বোতল তো সেম থাকবে, তার মানে বিষয়টা হচ্ছে রক্তনালী সেম আছে। তাহলে কিভাবে রক্তনালী সেম থাকার পরে রক্তচাপ বাড়ানো যাবে? যদি আমি কি বাড়াই দিই? রক্তের আয়তন বাড়াই দিই। বুঝতে পারো, রক্তের পরিমাণ মানে কি? রক্তের আয়তন। তাহলে দেখো আমি যদি উল্টা দিক থেকে চিন্তা করি, তাহলে আমাকে যদি দেখো উল্টা দিক থেকে আমি বোঝাই দিচ্ছি, রক্তচাপ বৃদ্ধি করতে হয়, আমার কি বাড়াইতে হবে বলতো? রক্তের আয়তন। কি বাড়াইতে হবে? রক্তের আয়তন আমাকে, আয়তন, আচ্ছা আয়তন বৃদ্ধি করতে হবে। রক্তের আয়তন যদি আমি বাড়াতে পারি তাহলে কি ঘটনা ঘটবে? দেখো রক্তের আয়তন বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে আগে তাই বলো? রক্তে পানির পরিমাণ বাড়াইতে হবে। রক্তে কিসের পরিমাণ বাড়াইতে হবে বলো? রক্তে পানির পরিমাণ। খেয়াল করো কি কি বৃদ্ধি করা লাগতেছে। যদি আমি রক্তে পানির পরিমাণ বৃদ্ধি করতে পারি, রক্তে কি বাড়বে? আয়তন। আর আয়তন বাড়লে কি হবে? চাপ বাড়বে। এই কনসেপ্ট কি ক্লিয়ার? আয়তন বাড়লে চাপ বাড়বে, এটা কি সবাই বুঝতে পারছো? আয়তন বাড়লে কি হবে? চাপ বাড়বে। নর্মালি আমরা যা পড়ি ওইখানে আয়তন বাড়লে চাপ কি হয়? হবে না? ওটা তো স্পেসের আয়তন যখন বড় হবে তখন জিনিসের ঘনত্ব কমে যাবে, চাপ বাড়বে। কিন্তু কি বলছি, কমে যাবে আর কি। কিন্তু দেখো এই ক্ষেত্রে এটা তো আমাদের স্পেসটা সেম আছে না, ভেতরে তরলের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন চাপ কি হবে? বেড়ে যাবে। বুঝতে পারছো? ওই চিন্তা করলে আমাদের হবে না। আচ্ছা আয়তন বাড়লে চাপ বাড়বে। এখন প্রশ্ন, রক্তে পানির পরিমাণ বাড়াবো কিভাবে? গুড কোয়েশ্চেন। দেখো সবাই, পানি থাকে হচ্ছে বডিতে, ব্লাডের চারপাশে আমাদের কি থাকে? থাকে হচ্ছে কোষ বা টিস্যু। এখানে কি আছে? এর চারপাশে কি আছে? টিস্যু আছে। সবাই খেয়াল করো, এটা কি বলতেছি আমি? টিস্যু বা কোষ বলতে পারো, যাই বলো। এই কোষের মধ্যে কি থাকে? প্রচুর। টিস্যুর মধ্যে কি থাকে? পানি থাকে। তাহলে টিস্যুর মধ্যে আমরা কি পাবো? পানি পাবো। এখন দেখো এই পানিগুলো সবাই টিস্যুর মধ্যে আছে, এই পানিগুলো রক্তে আসবে যদি রক্তের মধ্যে একজন আসে, সোডিয়াম। রক্তের মধ্যে কাকে আসতে হবে? সোডিয়ামগুলো অসমোটিক প্রেশারের কারণে বা বলতে পারো যে অভিস্রবণ প্রক্রিয়ায়, অসমোসিস প্রক্রিয়ায় কাকে টেনে নিয়ে আসবে? পানিকে। তাহলে বলো সোডিয়াম কাকে টেনে নিয়ে আসবে? পানিকে। এখন দেখো ধরো এইখানে যদি সোডিয়াম বেড়ে যায়
টিস্যু থেকে রক্তের মধ্যে কে চলে আসবে বেশি? পানি। বুঝতে পারছো? রক্তে যদি আমি পানির পরিমাণ বাড়াতে চাই, রক্তে কার পরিমাণ বাড়াতে হবে? সোডিয়ামের পরিমাণ। তাহলে এই ফ্লোতে আমরা কি লিখতে পারি যে রক্তে যদি সোডিয়াম আয়ন বৃদ্ধি পায়, তাহলে এই অভিস্রবণ প্রক্রিয়ায় যখন পানি আসে, তার মানে রক্তে কিসের পরিমাণ বাড়বে? পানির পরিমাণ বাড়বে। সবাই কি বুঝতে পারছো? তাহলে রক্তে সোডিয়াম বাড়াইলে রক্তে কি বেড়ে যাবে? পানি। পানি বাড়লে রক্তের কি বাড়বে? আয়তন বাড়লে কি বাড়বে? চাপ। বেসিক ক্লিয়ার? এখন প্রশ্ন, স্যার রক্তে তাহলে সোডিয়াম বাড়াবো কিভাবে? তুমি কি সোডিয়াম খাবা নাকি? খাইলে রক্তে বেড়ে যাবে? না, সোডিয়াম খাইলে রক্তে ইনিশিয়ালি বাড়তে পারে, কিন্তু পুরোপুরিভাবে তোমার কন্ট্রোল হবে না। এখন তাহলে আমাদের জানতে হবে সোডিয়াম কিভাবে রক্তে বাড়ে, ওটাই আমরা এখন পড়ব। এই সোডিয়ামকে বাড়ানোর হরমোনের নাম আমরা কি পড়ছি একটু আগে? পড়ি নাই এখনো। আচ্ছা দেখো, বইয়ে যদি আমরা দেখি, দেখো রক্তে প্লাজমায় সোডিয়ামের মাত্রা স্থির রাখতে, অর্থাৎ ঠিকঠাক রাখতে যে হরমোন ভূমিকা পালন করে তার নাম কি? অ্যালডোস্টেরন। উচ্চারণ করো, এর নাম কি? এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন। এটা কিন্তু আমি বোঝাই দিব একটু পরে, আমি লেখাও দিব নি, লাইফ সেভিং হরমোন। এই অ্যালডোস্টেরন কি করে? পানি পুনঃশোষণকে প্রভাবিত করে। তো এখানে পুরো ঘটনাটা কি ঘটে এটা আসলে আমরা প্রথমবার পড়লে ঝামেলা হয়ে যাবে, আমি তোমাকে সিম্পলি আগে বোঝাই, এখানে না পড়ে আগে আমরা বুঝি। চলো তাহলে প্রথমে আসো, আগের পেজে ফিরে যায়। তো সবাই কি এই প্রসেস বুঝছি যে কেন সোডিয়াম বাড়লে রক্তচাপ বাড়বে? তাহলে আমাদের এখন উদ্দেশ্য কি বাড়ানো? সোডিয়াম বাড়ানো। সোডিয়াম কিভাবে বাড়বে? সোডিয়াম কিভাবে বাড়বে? যদি আমরা এখান থেকে সোডিয়ামকে টেনে রক্তের মধ্যে ঢুকাইতে পারি, তাই তো স্যার? তাহলে এখান থেকে কিভাবে আমি টেনে এর মধ্যে ঢুকাবো? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এই যে বেঞ্চের শেষের মাঝখানের দিকে খেয়াল করো, এদিকে আমি লাস্টে সবাইটা পড়া জিজ্ঞেস করবো, কিন্তু পড়তে আসছো পড়তে হবে। এবার চলে আসো, এখানে আমি কি কি পড়াবো দেখো। প্রথম বিষয়টা হচ্ছে স্যার, এই জায়গাটাতে একটা জিনিস থাকে, সোডিয়াম এবং পটাশিয়ামকে কন্ট্রোল করার জন্য এখানে একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার থাকে। এই স্ট্রাকচারের পাশে চেয়ার থাকে। চেয়ার, এখানে এখানে চেয়ার থাকে হচ্ছে 1 2 3, তিনটা চেয়ার থাকে। আবার এই সাইডে 2টা চেয়ার থাকে। কিন্তু চেয়ারে কারা বসতে পারে এটা ফ্যাক্ট। দেখো চেয়ারে কি তুমি বসবা? চেয়ারে বসবে হচ্ছে আয়নগুলা। তো দেখো এই যে চেয়ারটা থাকে, এই চেয়ারের এক পাশে এই পটাশিয়াম আয়ন বসার জন্য জায়গা থাকে। তাহলে এই চেয়ারে কারা বসতে পারে? পটাশিয়াম। আর এই পাশে সোডিয়াম আয়ন বসার জন্য জায়গা থাকে। তার মানে এই চেয়ারে কারা বসতে পারে? সোডিয়াম। তাহলে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের একটা কম্বাইন্ড নাম হয়। তাহলে স্যার এই স্ট্রাকচারটার নাম কি? এই স্ট্রাকচারের নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। কি নাম? সোডিয়াম পটাশিয়াম পাম্প। আসলে এরা কি করে সেটা একটু পরে বুঝবো, জাস্ট নামটাকে শুনে রাখি আমরা। তাহলে কি নাম এটার বলো? সোডিয়াম পটাশিয়াম পাম্প। এখানে সোডিয়াম বসার সিট কয়টা? 3টা। উপরে পটাশিয়াম বসার সিট কয়টা? 2টা। দেখো তো এটা কোন জায়গায় থাকে? থাকে হচ্ছে, এটা কি ডিসিটি আর এটা কি রক্তের কৈশিক জালিকা। তার মানে এই পাশে রক্ত আর এই পাশে কি মূত্র হয়ে যাওয়ার রাস্তা। এখানে মূত্র হয়ে ওরা নিচের দিকে যাবে, এদিকে খেয়াল করতে হবে বোর্ডের দিকে। তাহলে দেখো এই মূত্র হয়ে যাওয়ার সময় 3টা সোডিয়াম এখানে গিয়ে যদি বসে আর 2টা পটাশিয়াম যদি বসে, তাহলে পরের ঘটনা কি ঘটবে এটাই আমরা শিখবো। তো ফার্স্ট কথা হচ্ছে, দেখো এই সোডিয়াম পটাশিয়াম পাম্পে আমি যদি এখানে সোডিয়াম পটাশিয়াম পাম্পটা আঁকায় তোমাকে বোঝাই দিই। দেখো ধরো এই জায়গাটাতে হচ্ছে 3টা সিটে 3টা সোডিয়াম আর এখানে 2টা সিটে 2টা বসলো হচ্ছে পটাশিয়াম। জাস্ট আমি পটাশিয়ামকে বসাই দিই, এখানে পটাশিয়াম বসছে, এখানে পটাশিয়াম বসছে। আর এখানে হচ্ছে এই যে আমি এখানে সোডিয়ামগুলোকে আসতে বলছি, এই যে এখানে দেখো সোডিয়াম সব চলে আসছে, সোডিয়াম 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 আয়ন। আচ্ছা এবার কি হয়, এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প এ কি করে? এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা খুবই ভালো এবং খুব ভালো কাজ করে। এবং তোমরা মাঝে মাঝে একটা গান শোনো যে সম্পর্ক বদলে গেল একটি পলকে। এই দেখো সম্পর্ক পুরো বদলাই ফেলে যখনই এখানে সোডিয়াম যুক্ত হয় আর ওই পাশে যখন 2টা পটাশিয়াম যুক্ত হয়, ও উল্টে যায়। মানে তোমরা বলো পোল্ট্রি খায়। এখন এই পোল্ট্রি খাইছে, সম্পর্ক বদলে গেছে এক পলকে। যেই সম্পর্ক বদলে যায়, এখন তুমিই বলো আমাকে
তাহলে এই স্ট্রাকচারে যদি আমি দেখি এখানে পুরো ঘটনাতে কি কি বিষয় আসলে কাজ করবে দেখো। তাহলে এই জায়গায় যদি আমি নিয়ে যাই, তাহলে ছিল আগে একরকম, সোডিয়াম 3টা তখন কি উপরে চলে গেল, তার মানে এই 3টা সোডিয়াম এখন কার মধ্যে ঢুকে যাবে, রক্তে। আর পটাশিয়াম এখন কোন জায়গায় চলে আসবে, এই পাশে, মানে মূত্র হয়ে বেরোয় যাওয়ার রাস্তায়। তার মানে মূত্র হয়ে কে বেরোবে এখন, পটাশিয়াম। আর যে সোডিয়ামরা এতক্ষণ মূত্র হয়ে বেরোচ্ছিল, ওরা যেই ওইখানে বসছে, ওদেরকে কোথায় নিয়ে গেছে, ওই পাশে নিয়ে গেছে, রক্তে। তার মানে দেখো তো রক্তে এখন কে চলে গেছে, সোডিয়াম। কয়টা সোডিয়াম, 3টা। আর রক্ত থেকে 2টা পটাশিয়াম কি হয়েছে, বের হয়ে এভাবে চলে আসছে। তাহলে এর নাম কি, সোডিয়াম পটাশিয়াম পাম্প। তাহলে স্যার এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এ যখন অ্যাক্টিভ হয়, কি হয়, অ্যাক্টিভ হয়, মানে বাংলায় বললে কি হবে, সক্রিয় হয়। তখন কি করে, সোডিয়ামগুলোকে এখান থেকে উল্টায় ওই পাশে গেলেই সোডিয়াম এপাশে চলে যায়, এপাশ থেকে এপাশে কি চলে আসে, পটাশিয়াম। এটা আসলে ভেতর থেকে ঘটে, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এভাবে বলে দিচ্ছি, বুঝতে পারছো? তাহলে এই জিনিসটার নাম কি বলো, সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্পকে যদি আমরা অ্যাক্টিভ করতে পারি, তাহলে কি হবে, সোডিয়াম রক্তে প্রবেশ করবে, পটাশিয়াম রক্ত থেকে বেরোয় এই তরলে চলে আসবে, যেখান থেকে মূত্র হয়ে বেরোবে। ক্লিয়ার? এখন ভাবছো শেষ হয়ে গেছে, না, এখন কেবল শুরু। দেখো এবার প্রশ্ন, স্যার তাহলে এই সোডিয়াম পটাশিয়াম পাম্প কিভাবে অ্যাক্টিভ হবে? আমরা একটু আগে একটা হরমোনের নাম পড়লাম, কি নাম বলছি, অ্যালডোস্টেরন। আসলে সোডিয়াম পটাশিয়াম পাম্পকে অ্যাক্টিভ করে কে, অ্যালডোস্টেরন। কিন্তু এই অ্যালডোস্টেরন এত বেশি গুরুত্বপূর্ণ এবং ভিআইপি লোক, এর কাছে যাওয়ার জন্য, ওর কাছে সিগন্যালটা পাঠানোর জন্য অনেকগুলো স্টেপ ফলো করা লাগে, অনেক ঘটনা ঘটে তারপরে অ্যালডোস্টেরন পর্যন্ত সংকেতটা যায় যে তুমি এখন এই সোডিয়াম পটাশিয়াম পাম্পকে অ্যাক্টিভ করো। চলো আমরা শিখবো এখন স্যার সংকেতটা কিভাবে যায়। এবার তোমাকে স্টেপ বাই স্টেপ লিখতে হবে, আমি তোমাকে বোঝাই দিচ্ছি। তো ফার্স্ট অফ অল, যখন আমাদের রক্তচাপ কমে যায় তখন এই প্রক্রিয়াটা শুরু হবে। দেখো রক্তচাপ প্রথমে মেজারমেন্ট করতে পারে কে, এটা হচ্ছে, এটা গ্লোমেরুলাস, মনে আছে তোমাদের, এটা কি গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসের পাশে যে কোনো এক সাইডে, এটা তো আমরা নর্মালি আঁকাই, যখন পেঁচায় বসে থাকে তখন এই অ্যাফারেন্ট আর্টারিওল আর গ্লোমেরুলাসের সাইডে এই জায়গাটায় থাকে। এই জিনিসটার নাম হচ্ছে, দেখো কি লিখছি নামটা, জাক্সট্রা গ্লোমেরুলার কমপ্লেক্স। কমপ্লেক্স মানে কি, একটা অংশ। জাক্সট্রা মানে হচ্ছে পাশে, তোমাদের শেখাইছি জাক্সট্রা মানে কি পাশে, গ্লোমেরুলার মানে কি গ্লোমেরুলাসের। তাহলে বলো তো জাক্সট্রা গ্লোমেরুলার কমপ্লেক্স মানে কি, গ্লোমেরুলাসের পাশে একটা শপিং কমপ্লেক্স। জাক্সট্রা গ্লোমেরুলার মানে গ্লোমেরুলাসের পাশে একটা কমপ্লেক্স, একটা যন্ত্র, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে জাক্সট্রা গ্লোমেরুলার কমপ্লেক্স। তাহলে প্রথম এই যখন রক্তচাপটা কমে যায়, প্রথম মেজারমেন্ট করে কে, জাক্সট্রা গ্লোমেরুলার কমপ্লেক্স। সে বুঝতে পারে এখান থেকে যখন ব্লাড ফ্লো হয়, এখান থেকে যখন ব্লাডটা আসে, আসল মতো এইখানে থাকে, এখানে না, এখানে থাকে, তুমি ধরে নাও এখানে থাকে, অর্থাৎ এই অ্যাফারেন্ট আর্টারিওল আর কোথায়, গ্লোমেরুলাসের মাঝে এই জায়গায় থাকে। ওরা এখান থেকে মাপে যে রক্ত প্রেশার কমে গেছে, কারণ এখান থেকে তো ঢুকবে, প্রেশারটা আসলে এখানে থাকে। আমরা এখানে আঁকানোটা আঁকাইছিলাম, পরে মুছে দিয়েছিলাম, কিন্তু পরে আবার থেকে গেছে, কপি ছিল তো, ওকে, এখানে থাকে। এখন প্রশ্ন, স্যার তাহলে প্রথম যখন রক্তচাপ কমে যাবে তখন কে উদ্দীপ্ত হবে, জাক্সট্রা গ্লোমেরুলার কমপ্লেক্স। আমরা স্টেপ বাই স্টেপ লিখলে শেষ হয়ে যাবে। তাই লেখো, তোমরা সবাই ফ্রেশ একটা জায়গায় লেখা শুরু করো, ছোট জায়গা না, যথেষ্ট 1 পেজ লেগে যাবে কিন্তু, হ্যাঁ। দেখো প্রথমে কি পড়বো, রক্তচাপ কম যদি হয় তখন কে উদ্দীপ্ত হবে, জাক্সট্রা গ্লোমেরুলার কমপ্লেক্স কি হবে, উদ্দীপ্ত হবে, ঠিক আছে। আচ্ছা স্যার জাক্সট্রা গ্লোমেরুলার কমপ্লেক্স উদ্দীপ্ত হয়ে কি করে, ওরা একটা কাজ করে, ওরা করে কি, একটা খুব সুন্দর হরমোন আছে ওদের, সরি এনজাইম, এনজাইমের নাম হচ্ছে রেনিন। ওরা কি ক্ষরণ করে, দেখো রেনিন এনজাইম ক্ষরণ, সাউন্ড করা যাবে না। তো দেখো রক্তচাপ কম হইলে কে উদ্দীপ্ত হয়, জাক্সট্রা গ্লোমেরুলার কমপ্লেক্স উদ্দীপ্ত। সে কি ক্ষরণ করে, রেনিন ক্ষরণ করে। কি ক্ষরণ করে, রেনিন এনজাইম ক্ষরণ করে। এখন এই রেনিনের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, আগে দেখো তারপরে লেখো, ঠিক আছে, আগে এটুকু শেষ করে এবার দেখো আমার কি আমি আঁকা আগে, তাই দেখো। তোমরা সবাই এটার নাম জানো, এটার নাম কি বলো, যকৃৎ। তোমরা তৃতীয় অধ্যায়ে পড়ছিলা, যকৃৎ থেকে একটা প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনের নাম হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন। প্রোটিনের নাম কি, অ্যানজিওটেনসিনোজেন। না আগে শোনো, অ্যানজিওটেনসিনোজেন। এই প্রোটিনটা নিষ্ক্রিয় নাকি সক্রিয় বলো তো, কারণ লাস্টে কি আছে, জেন, এই শেষে জেন থাকলে কি হয়, নিষ্ক্রিয় হয়।
অ্যানজিওটেনসিনোজেন। এই অ্যানজিওটেনসিনোজেন এটা কি হবে? এটা হচ্ছে অ্যানজিওটেনসিন হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যানজিওটেনসিন 1। অ্যানজিওটেনসিন 1। এই অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 করে যে সে হচ্ছে আমাদের এই রেনিন। তাহলে দেখো অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 বানাই কে রেনিন। এটুকু লেখো এবার। অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 বানাই হচ্ছে রেনিন। এরপরে অ্যানজিওটেনসিন 1 ঠিকমতো কাজ করতে পারে না, একে হইতে হয় হচ্ছে অ্যানজিওটেনসিন 2। ঠিক আছে, একটু দূরে লিখবা। ঠিক আছে, অ্যানজিওটেনসিন 2 যখন লিখবা একটু তীরটা দূরে দিবা যেন মাঝখানে কিছু জায়গা লেখা যায়। তাহলে 1 কে বানানো হবে হচ্ছে 2। অ্যানজিওটেনসিন 1, অ্যানজিওটেনসিন 1 থেকে কি হবে? অ্যানজিওটেনসিন 2। দেখো সবাই, অ্যানজিওটেনসিন 1 থেকে হবে হচ্ছে অ্যানজিওটেনসিন 2। এবার এই অ্যানজিওটেনসিন 1 থেকে 2 আসলে কিভাবে হবে? দেখো নিশ্চয়ই 1 থেকে 2, দ্যাট মিনস এটাকে কনভার্ট করা হয়েছে না? 1 ছিল, ওকে কনভার্ট করে কি বানাইছি? তাহলে এই এনজাইমের নাম হবে হচ্ছে, দেখো যে এনজাইম কনভার্ট করে তার নাম কি? কনভার্টিং এনজাইম। কি নাম? কনভার্টিং এনজাইম। আচ্ছা, তাহলে বলো তো এই এই এনজাইমটা কাকে কনভার্ট করছে? অ্যানজিওটেনসিনকে। তাহলে এর নাম কি হবে? পুরো নাম কি হবে বলো রাজশ্রী? পুরো নাম কি হবে? অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। তাহলে পাশে লিখে রাখো সবাই। তাহলে এর নাম কি? অ্যানজিওটেনসিন কনভার্টিং কি এনজাইম? অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। স্যার সংক্ষেপে তাহলে নাম কি হবে বলেন তো? ACE। সংক্ষেপে নাম কি হবে? ACE। এখন প্রশ্ন আসবে না যে ACE কোন জায়গা থেকে আসতেছে? ACE কোন জায়গা থেকে খরিত হয়? তোমাদের পড়াইছিলাম পঞ্চম অধ্যায়ে। দেখো এই ACE খরিত হয় হচ্ছে ফুসফুস থেকে। কি থেকে আসে? তোমরা জাস্ট ফুসফুস লিখলেই হবে, আমি তো আঁকাইছি মনে বোঝানোর জন্য। তো বলো এই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম বা ACE কে ক্ষরণ করে? ক্ষরণ করে হচ্ছে ফুসফুস। ফুসফুস থেকে খরিত হয় হচ্ছে ACE। তাহলে যদি কারোর ফুসফুস ঠিক মতো কাজ না করে তার কি ব্লাড প্রেশার ঠিক থাকবে? পরে একে দেখবা না, অনেক স্টেজ আছে বাবা। অ্যানজিওটেনসিন 1 কে অ্যানজিওটেনসিন 2 করে। কে করে? অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। নাম কি? ACE। আচ্ছা, ফুসফুস থেকে, সরি ফুসফুস থেকে খরিত হয়। এবার চলে আসো অ্যানজিওটেনসিন 2, এটা কি করবে? দেখো সবার কি এ পর্যন্ত হয়েছে? লিখছো সবাই? আচ্ছা, এবার দেখো সবাই আগে দেখো। এবার এখানে হচ্ছে কিডনিতে যদি আমরা তাকাই, এটা একটা কিডনি। কিডনি তো হচ্ছে না। আচ্ছা, এটা একটা কিডনি আর এটা একটা কিডনি, দুইটা কিডনি। আচ্ছা বাবা বলো তো এখানে কিডনির উপরে এই গ্রন্থির নাম কি? অ্যাড্রেনাল। তোমাদের কি মনে আছে? দেখো আমি বলছিলাম কি অ্যাডজেসেন্ট টু কি রেনাল। অ্যাডজেসেন্ট মানে কি? সংস্পর্শে। তাহলে অ্যাডজেসেন্ট টু রেনাল, তাহলে তখন এর নাম কি হয়ে যাবে? অ্যাডরেনাল। তাহলে এটা কোন গ্রন্থি? অ্যাড্রেনাল গ্রন্থি। আচ্ছা ভালো কথা, অ্যাড্রেনাল গ্রন্থি। তো অ্যাড্রেনাল গ্রন্থি, দেখো আমরা যখন বৃক্ক পড়ছিলাম আমরা পড়ছিলাম কি ভেতরে কি থাকে? মেডুলা, মনে আছে? আর বাইরে কি থাকে? কর্টেক্স। এই অ্যাড্রেনাল গ্রন্থিরও সেম, বাইরের দিকে কি থাকবে? কর্টেক্স, আর ভেতরে কি থাকবে? মেডুলা। তো আমাদের মেইন কাজ হচ্ছে কর্টেক্স নিয়ে। তাহলে বলো অ্যাড্রেনাল গ্রন্থির এই বাইরের সাইডে কি থাকবে? কর্টেক্স। তাহলে ওটাকে আমরা কি বলতে পারি? অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স। আসলে এই অ্যানজিওটেনসিন কি করে? অ্যানজিওটেনসিন 2 এটা এসে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সকে বলে কি তুমি এখন একটা হরমোন ক্ষরণ করো, যেই হরমোনের নাম হচ্ছে আমাদের সেই বিখ্যাত হরমোন এতক্ষণ যার জন্য আমরা অপেক্ষা করছি, অ্যালডোস্টেরন। তাহলে বলো তো অ্যালডোস্টেরন ক্ষরণ হয় কোন জায়গা থেকে? অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স থেকে। ঠিক আছে, আর কে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সকে এসে বলে? অ্যানজিওটেনসিন 2।
ও এসে বলে এখন ওটা ক্ষরণ করো অ্যালডোস্টেরন। তাহলে মনে রাখবে অ্যালডোস্টেরন ক্ষরণ হয় কোন জায়গা থেকে? অ্যাড্রেনালের কর্টেক্স থেকে বা অ্যাড্রেনাল কর্টেক্স থেকে। তাহলে অ্যালডোস্টেরন ক্ষরণ। আচ্ছা, তাহলে এখন আমাদের জানতে হবে যে অ্যালডোস্টেরন তাহলে কি কাজ করে। এই অ্যালডোস্টেরন একটু আগেই বলছিলাম ওই যে সোডিয়াম পটাশিয়ামের সেই ইসের নাম কি? সোডিয়াম পটাশিয়াম কি পাম্প। অ্যালডোস্টেরন কি করে? সোডিয়াম পটাশিয়াম পাম্পের কার্যকারিতা বাড়ায়। তাহলে কি করে? সোডিয়াম পটাশিয়াম পাম্পের কার্যকারিতা বাড়ায়। আচ্ছা, যদি সোডিয়াম পটাশিয়াম পাম্পের কার্যকারিতা বেড়ে যায় তখন কি হয়? আমরা সবাই পড়ছি না? কি পড়ছি? লাইন জাস্ট লেখো, তারপরে তুমি একটু মনে করে বলো আমাকে কয়টা সোডিয়াম যায় কোথায় সেটা একটু বলো। তাহলে অ্যালডোস্টেরন কত সুন্দর কালার টালার হতো। আমি তো কিছুই ঠিক করি নাই রে। অটো ওয়ান পুশ খালা দেখা যাচ্ছে কেমন কেমন, সমস্যা নাই, দেখো ঠিকঠাক শিখতে পারলে হচ্ছে। সোডিয়াম পটাশিয়াম পাম্পের কি বাড়ায়? কার্যকারিতা বাড়ায়। যদি সোডিয়াম পটাশিয়াম পাম্পের কার্যকারিতা বেড়ে যায় তাহলে কি হবে বলো তো? কি পড়ছি আমরা? তিনটা সোডিয়াম আয়ন কোথায় প্রবেশ করবে? রক্তে প্রবেশ। আর অল্টারনেটিভ কি কাজ হবে? দুইটা পটাশিয়াম না লিখলেও হয়, দুইটা পটাশিয়াম রক্ত থেকে বের। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট বৈশিষ্ট্য কি হবে? সোডিয়াম কোথায় বেড়ে যাবে? তাহলে আমরা নেক্সট কি লিখবো? যে রক্তে সোডিয়াম বৃদ্ধি। বলেন তো সোডিয়াম বৃদ্ধি পাইলে কি হবে? রক্তে কার পরিমাণ বৃদ্ধি পাবে? রক্তে পানির পরিমাণ বৃদ্ধি। রক্তে পানির পরিমাণ বৃদ্ধি। তুমি একবারে রক্তচাপ বাড়াই দিবা? একটু বলো কিছু। আচ্ছা, ওইগুলো তো আগে লিখে না, এটা স্টেপটা লিখলে ভালো হয়। রক্তে পানির পরিমাণ বৃদ্ধি, ফলে কি হবে? রক্তের কি বাড়বে? রক্তের আয়তন বাড়বে। রক্তের আয়তন বৃদ্ধি। আচ্ছা, এবার বলো রক্তের আয়তন বৃদ্ধি পাইলে কি হবে? রক্তচাপ বৃদ্ধি। তাহলে কি বুঝতে পারছো পুরো ঘটনা কি ঘটে? তো এই হচ্ছে, যদি কখনো রক্তচাপ কমে যায় তখন এই পুরো সিস্টেমটাকে বলা হয় হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। মানে তিনজন এখানে মূল কাজ করে হরমোন এনজাইমরা। কে কে? রেনিন বানানটা আমি ভুলে গেছি, NN হতে পারে, হ্যাঁ একটাই, তাহলে ওইটা ছিল রেনিন। আচ্ছা, রেনিন অ্যানজিওটেনসিন, আচ্ছা একবারে লিখলে ভালো। রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন, তিনটা একসাথে। রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। তো এই মেকানিজমের মাধ্যমে কি বৃদ্ধি পায়? রক্তচাপ বৃদ্ধি পায়। তাহলে এখন তুমি এই তিনটা নাম মনে রাখলে তোমার স্টেপ ক্লিয়ার। বুঝতে পারছো? প্রথম ঘটনা কি ঘটে? আগে হচ্ছে রক্তচাপ কমে গেলে কে টের পায় বলো তো? জাক্সট্রাগ্লোমেরুলার কমপ্লেক্স। তুমি দেখো এবার তুমি পারবা। জাক্সট্রাগ্লোমেরুলার কমপ্লেক্স কি ক্ষরণ করে? রেনিন। রেনিনের কাজ কি? ও হচ্ছে যকৃৎ থেকে আসা সেই অ্যানজিওটেনসিনোজেনকে কি বানায়? অ্যানজিওটেনসিন 1। আর অ্যানজিওটেনসিন 1 থেকে কি তৈরি হয়? অ্যানজিওটেনসিন 2। এটা কে করে? অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। তাহলে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, সংক্ষেপে নাম কি? ACE। এটাকে কে ক্ষরণ করে? ফুসফুস। এটা কিন্তু ফুসফুসের কোশ্চেনের মধ্যে আসতে পারে যে ACE কে ক্ষরণ করে? অ্যান্সার কি হবে? ফুসফুস। আচ্ছা, পরে অ্যানজিওটেনসিন 2 কার কাছে যায়? অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সে। মানে অ্যাড্রেনাল কর্টেক্সকে গিয়ে কি বলে? কি ক্ষরণ করতে বলে? অ্যালডোস্টেরন ক্ষরণ করতে বলে। আর অ্যালডোস্টেরন ক্ষরণ করলে অ্যালডোস্টেরন কিসের অ্যাক্টিভিটি বাড়ায় দিবে? সোডিয়াম পটাশিয়াম পাম্পের অ্যাক্টিভিটি বাড়ায় দিবে। ফলে কি হবে? তিনটা সোডিয়াম রক্তে প্রবেশ করবে, ওই যে আগে দেখছি আমরা, আর দুইটা পটাশিয়াম বেরোবে, রক্ত থেকে বেরোয় চলে যাবে। তখন রক্তে কার পরিমাণ বেড়ে যাবে? সোডিয়াম। আর সোডিয়াম বেড়ে গেলে কাকে নিয়ে আসবে ও? সোডিয়াম কাকে টেনে নিয়ে আসে রক্তের মধ্যে? পানিকে। তখন রক্তে পানি বাড়লে কি বাড়বে? আয়তন বাড়বে। আর আয়তন বাড়লে কি হবে? রক্তচাপ বাড়বে। সবাই কি বুঝছি? আচ্ছা, এই পয়েন্টটা বুঝছি। সাথে একটা তোমার বইটা দেখবা না একবার? জাক্সট্রাগ্লোমেরুলার কমপ্লেক্স নামক একগুচ্ছ সংবেদী কোষ উদ্দীপ্ত একীকরণ করে রেনিন। যকৃৎ থেকে উৎপন্ন প্লাজমায় অবস্থিত প্রোটিনের নাম কি? অ্যানজিওটেনসিন। এই হরমোন অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন ক্ষরণকে উদ্দীপ্ত করে। অ্যালডোস্টেরন রক্তে বাহিত হয়ে
সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই এখনো পিএইচ 10 সেকেন্ড পড়াতে দাও। দূরবর্তী পেঁচাও নালিকা মানে ডিসিটি থেকে সোডিয়াম আয়ন বেরোয় রক্তে যায়, আর এই ছাড়া কিছু না। তোমাদের আরো এখানে আছে। আচ্ছা, আরেকটা কাজ হয় আমাদের রক্তচাপ বাড়াতে, আরেকটা কাজ হয়। সোডিয়ামকে যেমন টেনে নিব, সোডিয়ামকে কি বডি থেকে বেরোতে দিতে পারবো? মনে করো সোডিয়াম বেরোয় কিসের সাথে? ঘামের সাথে বেরোয়। তাহলে ঘামের সাথে সোডিয়ামকে কি বেরোতে দেওয়া যাবে? ঘামের সাথে বেরোতে দিতে হবে কম। আর কি করতে হবে? আর অন্ত্র, মনে করো তুমি যে খাবার খাচ্ছ সেই খাবারগুলা মধ্যে সোডিয়াম আছে না, সেগুলো যেন অন্ত্র বেশি বেশি শোষণ করতে পারে, দ্রুত এবং বেশি বেশি যেন শোষণ করতে পারে, সেজন্য এই না অ্যালডোস্টেরন, সেজন্য হচ্ছে বেশি বেশি সোডিয়াম শোষণের প্রসেসটা ঠিক রাখে, যেন সোডিয়াম কখনো বডিতে ঘাটতি না হয়। আর পিএইচ কি? এটা খুব সিম্পল, এটা নর্মালি যদি আসে তোমরা লিখে দিবা। রক্তের প্লাজমায় স্বাভাবিক পিএইচ কত বলো? 7.4। দেখো এই লাইনটা সবাই দেখাও। দেহে ক্ষারের চেয়ে বেশি উৎপন্ন হয় কি? কি উৎপন্ন হয়? পিএইচ উৎপন্ন হয় বেশি। কথা অ্যাসিড। রক্তে ক্ষারের চেয়ে অ্যাসিড বেশি উৎপন্ন হয়। আচ্ছা, অতএব অ্যাসিড কমানো অত্যন্ত জরুরি। অ্যাসিডের বেড়ে যাওয়া একটি কারণ হচ্ছে কোষীয় শ্বসনে কি উৎপন্ন হয়? এই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে মনে আছে? কার্বনিক অ্যাসিড। এই সময় কোন এনজাইম লাগে মনে আছে? কার্বনিক অ্যানহাইড্রেস। ভেরি গুড। এটা ভেঙে পরে কি উৎপন্ন হয়? এইচ প্লাস এবং বাইকার্বনেট তৈরি হয় না? এই যে এইচ প্লাস বাড়লো রক্তে, এই এইচ প্লাস বাড়তে থাকে। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি হয়ে গেলে পরিত্রাণ পেতে প্রতিবর্তী ধারা হিসেবে কি বেড়ে যায়? শ্বাস প্রশ্বাসের হার কি হয়? বেড়ে যায়। ফলে বাইকার্বনেট বাফার হিসেবে কাজ করতে পারে, কারণ এইচ প্লাসের ঘনত্ব বেশি হয়ে গেলে এগুলো H2CO3 গঠন করে। কি সব লিখছে তোমরা খালি মনে রাখবা। যদি কখনো এইচ প্লাস বেড়ে যায় তখন কি হয়? শ্বাস প্রশ্বাসের হার, কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব বেশি হয়ে গেলে শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায়। মনে আছে পঞ্চম অধ্যায়ে পড়াইছিলাম ওই সব। তো এইগুলা নর্মালি কম আসে। আর মূত্রের পিএইচ কত বলো? 4.5 থেকে কি 8.5। পিএইচ কমে গেলেও বৃক্ষকোষে অ্যামোনিয়া বেস সৃষ্টিতে উদ্দীপ্ত হয়। লাগবে না, ব্যবহারিক পড়বা নাকি আবার? হ্যাঁ তো পড়বা, বাসায় যে ব্যবহারিক করিও। ঠিক আছে।